পাড়া প্রতিবেশীর হাত থেকে সুধাকে বাঁচিয়ে অদ্ভুত কাণ্ড করল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ তো সুধাকে বলতে থাকে, পুষ্পর আগে নেকলেসটা কোথায় সুধা? সুধা বলে, এখানেই তো রেখেছিলাম সব, আমি খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। তার মধ্যেই সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আপনি একটু শান্ত হন, আমি তো আছি, আমি ঠিক খুঁজে বার করব। এর মধ্যেই সুধার চুলটা তেজের কোটের বোতামে আটকে যায়। আর তখনই সুধা বলে, দাঁড়ান মিস্টার বসু মল্লিক, আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। তখনই তেজ বলে, এটা আপনার কোন নাটক আবার? কি ভেবেছেন এরকম করে আমাকে আপনার প্রতি আরও ভালোবাসা নিয়ে আসতে পারবেন? আপনার প্রতি কোনো ভালোবাসা আসবে না আমার। সুধা বলে, আমি এসব ভাবিনি, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ছাড়িয়ে নিচ্ছি চুলটা। তখনই তেজ বলে, আমি এটাকে এক্ষুনি ছিঁড়ে ফেলে দিচ্ছি। সুধা বলে, না না, এটাকে কেন ছিঁড়ে ফেলবেন, আমি এটাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এরপর সুধা আস্তে আস্তে চুলটাকে সরিয়ে নেয় আর বলে, ধৈর্য দিয়ে অনেক কিছুই জেতা সম্ভব, সেটা হয়তো আপনি জানতেন না, এখন জেনে নিন। এর মধ্যেই ঠাম্মি এসে বলে, দেখেছো তো দাদুভাই, কি সুন্দর আমার দিদিভাই সবটা করে দিল। এই জন্যই তো আমি সুধাকে নিজে পছন্দ করে ডেকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি। আমাকে অনেকেই বলেছিল অনেক কিছু, কিন্তু আমি তাদের কথা পাত্তা দেইনি, কারণ আমার মনে হয়েছে এটা গজাননের আশীর্বাদ, আর আশীর্বাদ স্বরূপ সুধাকে আমরা পেয়েছি। এর মধ্যেই তেজ মনে মনে ভাবে, ঠাম্মি, যেদিন তুমি সবটা জানতে পারবে, জানি না সেদিন কি হতে চলেছে। এর মধ্যেই সুধা তখন বলে, ঠাম্মি তুমি কিছু বলবে? ঠাম্মি তখন বলে, এটাই বলবো যে চিরকাল সংসারটা এইভাবেই ধরে রেখো। জানো তো, যে সমস্ত মেয়েরা সংসার ভাঙতে চায় তাদেরকে আমার মোটে পছন্দ না। আমার যারা সংসার গড়তে ভালোবাসে, আমার তাদেরকেই খুব পছন্দ। সুধা মনে মনে ভাবে, ঠাম্মি, যেদিন আমার ব্যাপারে সত্যিটা তুমি জানতে পারবে, সেদিন হয়তো আর আমাকে ক্ষমা করবে না। আমিও তো একজনের সংসার ভেঙে তবেই এখানে এসেছি। কি করতাম, তার সংসারে থাকলে তো আমাকে শেষ হয়ে যেতে হতো, কিন্তু আমি যে শেষ হতে পারবো না। এর মধ্যেই ঠাম্মি বলে, দিদিভাই দাও, ওই পুষ্পর আগে নেকলেসটা দাও তো, আমি তোমাকে পরিয়ে দিই। জানো, ওটা আমার মা তখনকার দিনে বানিয়েছিল, আজকের কথা ভেবে। আজকের দিনে এটা কতটা মূল্যবান বলো তো, কত সুন্দর ডিজাইন, দেখে মনে হবে এখন যেন বানানো, কেউ বলবেই না এত বছর আগেরকার দিনের জুয়েলারি এটা। এর মধ্যেই তখনই সুধা বলে, এবার আমি কি বলবো ঠাম্মিকে? তার মধ্যেই তেজ বলে, ঠাম্মি, উনি ওটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। তার মধ্যে চলে এসেছে তরি, তার বলে, কি বলছো দাদা ভাই, দিদি ভাই কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না? ওর বাড়িতে আবার রেখে দিয়ে আসেনি তো? আমার মনে হয় বাড়িতেই রেখে দিয়ে এসেছে। ঠাম্মি, তোমার মনে আছে আমার গয়না থেকে আমি আমার বোনকে একটা গয়না দিয়েছিলাম বলে তুমি আমার সমস্ত গয়না নিয়ে নিয়েছিলে? তাহলে সুধাদির সাথেও বুঝি এরকম কিছুই করবে? সুধা তখন বলে, ঠাম্মি, তুমি তোমার কাছে আমার গয়নাগুলো রেখে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, বরং তাতে ভালোই থাকবে। তেজ তখন বলে, ঠাম্মি, আমারও সেটাই মনে হয়। ঠাম্মি তখন বলে, না, আমার সুধার ওপরে সম্পূর্ণ ভরসার বিশ্বাস আছে। সুধা যে এরকম কিছু করবে না সেটা আমি খুব ভালো মতন জানি। হতে পারে হয়তো ওইখানে রয়ে গেছে। ঠিক আছে সুধা দিদিভাই, তুমি ওখান থেকে নিয়ে এসো। সুধা বলে, ঠাম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই জুয়েলারি যেভাবেই হোক আমি খুঁজে বার করব। আমি কোনোভাবে ওটাকে হারিয়ে যেতে দেব না। সুধার কথা শুনে ঠাম্মি অনেক বেশি নিশ্চিন্ত হয়, আর বুঝতে পারে সুধা যখন কথা দিয়েছে তখন ঠিক সেই জুয়েলারিটা ফিরিয়ে আনবেই। এর মধ্যেই তেজ সুধাকে বলে, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, এবারে বেরিয়ে পড়ব। অদিতি তো ওই পুষ্পরাগের নেকলেসটাই সরিয়ে নিয়েছে, আর মনে মনে ভাবতে থাকে, সুধার তো এতগুলো গয়না, একটা গয়না আমি নিলে কী বা যায় আসে, এই গয়নাটা আমার কাছেই থাকবে, আমি এটা কোথাও দেব না। আর তার মধ্যেই লুকিয়ে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিচ্ছে, যাতে কেউ দেখতে না পায়। অদিতি এই নেকলেসটাকে নিজের বাপের বাড়িতে পাচার করে দেবে বলে ঠিক করে। এর মধ্যেই খবরের কাগজ দেখতে থাকে ঝিনুক, আর বলে, দেখো দেখো, আমার দিদির সম্পর্কে খবরের কাগজে কত সুন্দর সব কথা লিখেছে, আর কত বড় ছবি বেরিয়েছে দেখো। তখনই সুধার মা বলে, সত্যি তো, আমার সুধাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে। ঠাম্মি তখন বলে, ছোট বৌমা, বলেছিলাম না আমার সুধা দিদিভাইয়ের কপাল অনেক চওড়া, তার কপালে যা আছে সব কিছু ভালো কিছুই আছে। তার মতো ধৈর্যশীল মেয়ে আর সে কোনো উপহার পাবে না সেটা হতে পারে? তেজ দাদুভাইয়ের মতন একজন মানুষকে বিয়ে করেছে, বসু মল্লিক পরিবারের বউ হয়েছে, এটাই তো জীবনের শ্রেষ্ঠ উপহার। তখনই লক্ষ্মী বলে, হ্যাঁ সে তো হবেই। এর মধ্যেই ঝিনুক বলে, পচাদাকে বলে দিয়েছি ওখানে
সবাই বাজনা টাজনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেক মজা হবে। এর মধ্যেই তখনই লক্ষ্মী বলে, এসবের কি দরকার ছিল ঝিনুক, এমনিতেই নুন আনতে পান্তা পুরোয়। ঠাম্মি তখন বলে, কেন বড় বৌমা, ওরা তো অনেক টাকা দিয়েছিল এই বিয়েটা হওয়ানোর জন্য, আর সেই টাকাগুলো তো সেরকম খরচাও হয়নি, তাহলে তুমি এখানে এরকমভাবে কিপটেগিরি করছো কেন? তখনই লক্ষ্মী বলে, দেখুন মা, সব থেকে বড় কথা, ওই মেয়ের জন্য আমাদের বাড়ি বন্ধ করেছে, একের পর এক ঝামেলা লেগেই রয়েছে, আর তাছাড়া আমি ওই মেয়ের জন্য আর একটা টাকাও খরচা করতে পারবো না। এর মধ্যেই অদিতি সেখান থেকে কিছু টাকা সরিয়ে নিয়েছে আর বলে, এই টাকা দিয়ে আমি গয়না কিনবো, ভালো মন্দ খাবো, আমার জীবনের যা যা ইচ্ছা আছে সবটাই আমি এটা দিয়ে পূরণ করে নেব। এর মধ্যেই খবরের কাগজে বড় বড় করে ছবি বেরিয়েছে দেখে পাড়া প্রতিবেশীরাও খেপে গেছে আর বলে, আচার্য বাড়ির মেয়ের বিয়ে হয়ে গেল, একবারও আমাদের জানালো না পর্যন্ত, এটা তো হতে দেওয়া যায় না, এর একটা হেস্তনেস্ত তো করতেই হবে। তখনই নন্টে সবাইকে আরো বেশি করে রাগিয়ে দিতে থাকে আর বলে, আজকে আসুক না, সুধাকে আজকে এখানেই সবার সামনে অপমানিত করব, এমনভাবে জব্দ করব ও আর ওই শ্বশুরবাড়িতে ফিরে যেতে পারবেই না। পাড়া প্রতিবেশীরা বলে, ঠিক কথা বলেছিস নন্টে। এর মধ্যেই তেজ আর সুধা বেরিয়ে পড়েছে, সাথে রয়েছে চিরকুট, আর বলে, বৌদি আর কতক্ষণ যেতে হবে গো? আর তখনই সুধা বলে, এই তো চিরকুট, আর একটুখানি, বেশিক্ষণ লাগবে না। তেজ তখন বলে, আমি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাব, আমার আর ভালো লাগছে না, এই সমস্ত ন্যাকামি আমি আর সহ্য করতে পারছি না। সুধা তখন বলে, আপনি তো কেন এই কথাগুলো বলছেন আমি বুঝতে পারছি না, আমি আগেই বলেছিলাম যে আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমার কথাও শুনবেন না, আবার আমাকেও এরকমভাবে বলছেন, আমি যে কি করব সেটাই মাঝে মধ্যে বুঝতে পারছি না। তেজ তখন বলে, বললাম তো আমি আর ওই বাড়িতে ঢুকতে চাই না, আপনার পরিবার আর আপনার সাথে ভালো ব্যবহার করার ইচ্ছে আমার একদমই নেই। এর মধ্যেই গাড়িটা এসে থেমেছে আর তখনই সবাই মিলে অনেক হইহুল্লোড় করতে থাকে। চিরকুট তখন গাড়ির ডিকি থেকে বলে, সবাইকে বলে, এই দেখো কত তত্ত্ব নিয়ে এসেছি আমরা। অদিতি বলে, আরে বাস, এ তো অনেক তত্ত্ব, আমাদের 3 মাসের বাজারে লাগবেই না। তখন অদিতির বর বলে, চুপ করবে তুমি। এর মধ্যে ঝিনুক বলে, ওই তো আমার দিদিয়া জামাইবাবু চলে এসেছে। এরপর সবাই মিলে অনেক আনন্দ করলেও পাড়া প্রতিবেশীরা ঘিরে ধরেছে আর বলে, কিরে সুধা, ভালোই তো দান মারলি, কি ভেবেছিস সবাই সবটা জানবে না? এই দেখ, সবাইকে সবটা জানানোর জন্য আমরা এখানে অলরেডি দাঁড়িয়ে আছি। সুধার মা ঠাম্মি বলে, কি হচ্ছে কি, তোমরা এরকম করছো কেন? দিরাগমনে আমাদের বাড়ির নাচ জামাই আর আমাদের বাড়ির মেয়ে এসেছে, সরে যাও বলছি। কিন্তু পাড়া প্রতিবেশীরা তেজের সামনে সুধাকে অপমান করতে শুরু করে আর বলে, সুধা যে ডিভোর্সি, তুমি কি আগে জানতে জামাই? এই মেয়েটা এরকমই, এর স্বভাব চরিত্র মোটেই ভালো না। সুধাকে এইভাবে অপমান করলে অনেকেই আবার ভালো ভালো কথাও বলতে থাকে। তখনই তেজ বলে, চুপ করবেন আপনি, আমার বাড়ির বউয়ের সম্পর্কে এই কথাগুলো বলবেন না, ভুলে যাবেন না সুধা আর আচার্য বাড়ির মেয়ে নয়, সুধা এখন তেজ বসু মল্লিকের স্ত্রী, বসু মল্লিক পরিবারের বড় নাতবু। তাই আমার ঠাম্মি যদি জানতে পারে সুধাকে আপনারা অপমান করছেন, তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। আর এটা শোনার পর সুধার খুবই ভালো লাগে।